আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো ভাইয়ারা তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এবং তোমরা হয়তো থাম্বনেল দেখেই সবাই বুঝতে পারছো যে আজকের ক্লাসে আমরা কিরকম আলোচনা করব। তো আজকের এই একটি ক্লাসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পুরো অধ্যায়টা তোমাদের কভার করে দিতে, এবং তোমরা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আমি চ্যালেঞ্জ করতেছি, গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাস করার পর আমি যা শেখাবো এই অধ্যায় থেকে তোমাকে আর কিছু শিখতে হবে না। আমি যেটা শেখাবো জাস্ট সেটা শিখবা। তাহলে তুমি যাবতীয় সিকিউ বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, সবকিছু তোমার আয়ত্তে এসে যাবে। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, ওকে? সো আর যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এখনো লেখনি তারা অবশ্যই সেটা লিখবে, ওকে? তাহলে আমরা শুরু করতে পারি। সো লক্ষ্য করো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি থেকে। এই অধ্যায় থেকে একটা বিস্তারিত আলোচনা করা। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা প্রত্যেকেই লক্ষ্য করতেছো। আর তোমরা কিন্তু জানো তোমাদের 5টি বিষয়ের প্রতিটি বিষয়ের ক্লাস কিন্তু আসতেছে, মানে দেয়া হচ্ছে। সো তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। তোমরা যদি ফিজিক্সের যাবতীয় অধ্যায়গুলো আমার ভিডিও দেখতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে যাবা, দেখতে পারবা তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের প্লেলিস্ট লিংক পাশাপাশি দেয়া আছে। যেটা তোমার দরকার সেটা তুমি যাবতীয় বেসিক বলো, এমসিকিউ বলো, সিকিউ সবকিছু কভার করা ভিডিও একদম দেখে নিতে পারবা, ওকে? প্লেলিস্ট আকারে সবই সাজানো আছে। আচ্ছা, তাহলে এই যে চ্যাপ্টার 4 যেটা আছে কাজ, ক্ষমতা, শক্তি, এখানে আমাদের টোটাল এই বিষয়গুলো কিন্তু আছে, ওকে? সো এই বিষয়গুলো দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এই বিষয়গুলো অত্যন্ত সহজ বিষয়। এখানে কঠিন কিছু নেই, ওকে? জাস্ট এখানে কয় 2-3টি সূত্র আছে, এটা কঠিন অধ্যায় না, ওকে? আচ্ছা, সো এই অধ্যায় করার আগে অবশ্যই তৃতীয় অধ্যায় বল অবশ্যই, অর্থাৎ আমি বলবো যে প্রথম 5টি অধ্যায় তোমাদেরকে একদম ধারাবাহিকভাবে পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, ওকে? সো প্রথম 5টি অধ্যায় ধারাবাহিকভাবে না পড়লে তোমার একটু সমস্যা হতে পারে। সো আজকের ক্লাসটা করো। আমি যেহেতু চ্যালেঞ্জ দিয়েছি, কাজ, ক্ষমতা, শক্তি কিন্তু তোমার পুরোপুরিভাবে পানির মতো ক্লিয়ার হবে। সো এখানে আমাদের এই বিষয়গুলো আছে। প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের কাজ কি জিনিস, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সো একটু জাস্ট খেয়াল করো যে আমরা যদি একটু আলোচনা করি যে কাজ কি জিনিস, তাই না? দেখো, সাপোজ কাজ হচ্ছে কি, আমরা সেইটা আগে একটু ফিল করি। দেখো, কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে যে আমাদের বল প্রয়োগে বস্তুর সরণকে কাজ বলে। আচ্ছা, আমি সংজ্ঞাটা একটু পরে দেই। সাপোজ আমাদের এটা হচ্ছে একটা বস্তু। সো তৃতীয় অধ্যায়ে আমরা বলের ক্লাস করছি না? আশা করি বল জিনিসটা কি সেটা সবাই জানি। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের একটা বস্তু। আচ্ছা, বস্তুটার আমি একটা, এইখানে আছে বস্তুটা, অর্থাৎ আদি বিন্দু দিলাম। সো বস্তুটা আমার এখানে আছে। আচ্ছা, আমি এত বড় না নিয়ে আমি যদি ছোট করি তাহলে ভালো হয়। সো এটা হচ্ছে আমার একটা বস্তু, এটা এই অবস্থানে আছে। সো আমি কি করব, এইটাকে বল প্রয়োগ করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম সাপোজ, ওকে? তাহলে ব্যাপারটা কি ঘটলো একটু জাস্ট খেয়াল করো। আমার বস্তুটা ছিল এখানে, বাট বল প্রয়োগ করার ক্ষেত্রে সে কি কোথায় গেল? এইখানে গেল। অর্থাৎ তার কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে, হয়েছে না? সো তাহলে তার কিন্তু একটা সরণ ঘটলো, সে এখান থেকে এখানে গেল, অর্থাৎ তার কিন্তু একটা সরণ ঘটলো। সো এটা হচ্ছে তার সরণ। এবং আমি যে বলটা প্রয়োগ করেছি, অর্থাৎ এটা সরণ কেস দ্বারা প্রকাশ করা হয়, এই বিষয়গুলো তোমরা সবাই জানো। সো আমি যে তাকে বল প্রয়োগ করেছি, তাহলে আমি নিশ্চয়ই যে বল প্রয়োগ করেছি সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে আমাদের বলের প্রতীক, ওকে? তাহলে আমরা এফ বল প্রয়োগ করে এই বস্তুটাকে এস দূরত্ব অতিক্রম করালাম বা এস সরণ অতিক্রম করালাম। তাহলে এইখানে আমাদের টোটাল দুইটা জিনিস ঘটছে, একটা হচ্ছে বল প্রয়োগ করছি, পাশাপাশি তার এই বস্তুর একটা সরণ ঘটছে। আর এই পুরো প্রসেসটাকেই বলা হয় কাজ। অর্থাৎ কাজ হচ্ছে কি, এই বল আর সরণের গুণফল, ওকে? অর্থাৎ বল প্রয়োগে, আমি যদি এখন সংজ্ঞাটা একটু লিখি যে বল প্রয়োগে বস্তুর সরণকে আমরা বলবো হচ্ছে, সরণকে আমরা কি বলবো? কাজ বলবো, ওকে? এইটা একটা জাস্ট ছোটখাটো সংজ্ঞা, এটা দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ ঘটে তখন তাকে আমরা কি বলি বলো? কাজ বলি। অর্থাৎ আমরা এখন তাহলে বলতে পারি যে আমাদের যেহেতু বল প্রয়োগে বস্তু সরণকে কাজ বলে, তাহলে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা একটু তোমাদেরকে জানিয়ে দেই। কাজের ইংলিশ কি লক্ষ্য করো তো। কাজের ইংলিশ কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ক। কি
কি অর্ক, তাহলে এই অর্কের প্রথম অক্ষর কি ডাব্লিউ, তার মানে কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ওকে, সো কাজ ডাব্লিউ সমান হচ্ছে কি আমাদের এই বল গুণন হচ্ছে কি সরণ, অর্থাৎ সরণ এবং বল গুণ করলে আমরা কি পাবো, কাজ পাবো। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এইখানে সাপোজ আমাদের এই যে বস্তুটা আছে, এই বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করেছি, যার মান হচ্ছে 5 নিউটন। সো বলের একক নিউটন, এটা সবাই জানো। আর সে যে এখান থেকে এখানে গেছে, ধরে নিচ্ছে সে 5 মিটার পথ অতিক্রম করেছে বা 5 মিটার সরণ হয়েছে। তাহলে বলো তো তা আমি কতটুকু কাজ করছি, আমি কাজ করছি হচ্ছে এফ এর মান 5 আর এস এর মান হচ্ছে 5, 5 5 25। এখন কথা হচ্ছে 25 কি, 25 কি, অর্থাৎ কাজের এককটা এখানে লিখতে হবে। তো কাজের এককটা বের করি, একটু লক্ষ্য করো, ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস। আচ্ছা, এখন এই দেখো ডাব্লিউ সমান এফ এর একক কি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের বলের একক হচ্ছে নিউটন, আর এস মানে সরণের একক কি, মিটার, তাই না? সরণের একক হচ্ছে মিটার, তার মানে আমাদের কাজের একক নিউটন মিটার। বাট বিজ্ঞানীরা তো অনেক চালাক ছিলেন, সো যেহেতু এই কাজ একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এই কাজের সূত্র, যার নাম হচ্ছে জুল, তাই তিনি নিউটন মিটার না দিয়ে, অর্থাৎ নিউটনের নাম তিনি বাদ দিয়ে তিনি ডাব্লিউ সমান দিয়েছেন জুল, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। তুমি নিউটন মিটার লিখতে পারো, কোনো সমস্যা হবে না, বাট তোমাকে লিখতে হবে হচ্ছে জুল। ওকে, তার মানে এখানে আমি 25 জুল কাজ করেছি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে তবে তাকে কাজ বলে। আচ্ছা, ভালো কথা, কাজ বলে। এখন লক্ষ্য করো ভাইয়া, যদি আমাদের এইরকম হয় সরণের মান 0 হয়, সেটা কেমন করে? সাপোজ আমরা এইরকম করলাম যে আমাদের এই বস্তুটা এখানে আছে, সো বস্তুটাকে আমরা বল প্রয়োগ করে 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 এই পাশ দিয়ে ঘুরে 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 আবারও এখানে আনলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সেই এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরে 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 সাপোজ এইখানে আসলো। তো সরণ জিনিসটা আশা করি সবাই বুঝতে পারো যে আদি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে সরণ। সো আদি অবস্থানও এখানে, শেষ অবস্থানও এখানে, অর্থাৎ তার সরণ কিন্তু এখানে ভাইয়া 0। তাহলে সরণ যদি তার 0 হয়, সাপোজ এই পর্যন্ত আমি বল দিয়েছি হচ্ছে 100 নিউটন টোটাল, আমি 100 নিউটন বল দিয়েছি, তাহলে আমি কতটুকু কাজ করেছি, ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এফ এস। তাহলে ডাব্লিউ সমান, এখন লক্ষ্য করো, বলের মান দিয়েছি আমি 100 নিউটন, ইনটু আমাদের সরণ হচ্ছে আমাদের 0, তাহলে 100 আর 0 গুণ করলে অবশ্যই 0 হবে, জিরোর সাথে যাই গুণ করো 0, 0 জুল। তার মানে ভাইয়া তুমি যতই বল প্রয়োগ করো, যদি তোমার সরণ না হয় তাহলে কিন্তু সেটা কাজ হবে না, ফিজিক্সের ভাষায় সেটা কিন্তু কাজ নয়। তাহলে কাজ হতে গেলে আমাদের সরণ হতে হবে, পাশাপাশি এই বলের মানটাও কি থাকতে হবে, শূন্যর চেয়ে বড় থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন একটু তাহলে তোমরাই বলো তো, সাপোজ তোমরা এরকম করো যে তোমরা কি করো, সকালে তোমরা এটা হচ্ছে তোমার বিছানা সাপোজ। তো সকালে তোমরা ওঠো, ওঠার পরে তুমি সারাদিন এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে 10 বস্তা একটা চালের কি বস্তা নিয়ে তুমি এখানে গেলা, আবার তুমি সারাদিন কাজ করে তুমি এখানে গেলা, চায়ের দোকানে গেলা, এখানে গেলা গেলা, এইভাবে করলা, বাট শেষে কি করলা, তুমি কিন্তু তোমার বেডে এসেই কি করলা, শুয়ে পড়লা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার আদি বিন্দু এখানে ছিল এবং তোমার শেষ বিন্দু এখানে, অর্থাৎ তোমার সারাদিন যতই কিছু করো অবশেষে তুমি বেডে এসেই শুয়েছো, তার মানে তোমার সরণ হচ্ছে 0। আর তুমি সারাদিনে যত কাজ করেছো ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের 10,000 নিউটন ধরে নিচ্ছি। তাহলে তোমার কাজ কত, তুমি সারাদিনে কত কাজ করলে, ডাব্লিউ সমান এফ এস। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের 10,000 নিউটন, ইনটু হচ্ছে এস এর মান হচ্ছে তোমার 0। তাহলে 10,000-এর সাথে 0 কেন, কত কোটি গুণ করলেও 0ই হবে, তাহলে 0 জুল। তাহলে তোমার সারাদিনের কাজ 0 জুল, ফিজিক্সের ভাষায় কি 0 জুল। বাট এটা আপেক্ষিক দৃষ্টিতে তোমরা এটা দেখতে পারো। সো আমাদের ফিজিক্সের ভাষায় কাজ হতে গেলে অবশ্যই সরণ লাগবে। এখন তোমাদেরকে বলি, সাপোজ কোনো একজন ব্যক্তি সে কি করছে যে একটা বড় কার গাড়ি নিয়ে সে এরকম করে ধরে আছে। তোমার কাছে আমার প্রশ্ন, সে কি কোনো কাজ করতেছে কিনা ফিজিক্সের ভাষায়, সবাই একটু জানাবে। ওকে, এই টাইমটা উল্লেখ করে জানাবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম হচ্ছে কি কাজ ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এফ এস। ওকে, আচ্ছা এখন ভাইয়া আমি যদি তোমাদেরকে বলি যে কাজ ডাব্লিউ সমান এফ এস, আমি মেনে নিলাম, বাট আমি বললাম না এই সূত্রটা এইরকম হবে, এফ এস কস থিটা হবে। আবার বলবা যে এটা আবার কি জিনিস, এফ এস কস থিটা কি জিনিস? ওকে, সেটা একটু বুঝাই। দেখো, ডাব্লিউ সমান এফ এস এটা সূত্র ঠিক আছে, বাট এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। কস থিটা কি? আচ্ছা, কস থিটা হচ্ছে, একটু লক্ষ্য করো, সাপোজ আমাদের এইখানে বস্তুটা আছে। আচ্ছা, বস্তুটার আমি এইখানে দিচ্ছি যে আমাদের বস্তুটা এইখানে আছে।
এখন দেখা গেল আমি যখন বলটা প্রয়োগ করলাম, সো একটু লক্ষ্য করো, সাপোজ আমাদের বস্তুটা এখানে ছিল, আমি যখন কি করলাম, বল প্রয়োগ করলাম, দেখো আমার বল কোন দিকে ছিল, বল কিন্তু এই দিকে ছিল, তাই না? বল কোন দিক, এই দিকে ক্রিয়া করছি আমি, বাট বস্তুটা কোথায় গেছে, এই এইখানে গেছে। তাহলে আমাদের সরণ কোনটা, এই আদি বিন্দু থেকে শেষ বিন্দু, এটা হচ্ছে সরণ। বাট আমাদের বল কোন দিকে ক্রিয়া করছে, এই দিকে ক্রিয়া করছে, বল ক্রিয়া করছে এই দিকে, বাট বস্তুটা সরণ হয়েছে এই দিকে। তাহলে এইখানে তোমার কাজ কত, কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। সো তুমি যদি শুধু এফএস নাও তাহলে হবে না, কারণ ভাইয়া তোমার বল প্রয়োগের দিক এই দিক, কিন্তু তোমার বস্তু তো সরছে এই দিক। তার মানে তোমার এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাও তোমাকে গুণ দিতে হবে। তো এই কোণটাকে যদি থিটা ধরো, তাহলে এই কজ থিটা নিতে হবে, কি নিতে হবে, অর্থাৎ এই থিটা কোণের কজ নিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের ডাব্লিউ সমান এফ এস, এই সূত্র তখনই লিখতে পারবো যখন আমাদের কি বল যেদিকে ক্রিয়া করবে বস্তু সরণও সেদিকে ঘটবে, সেইটা যদি হয় তখন আমরা জাস্ট ডাব্লিউ সমান এফ এস ধরবো। বাট যদি আমরা বল ক্রিয়া করি একদিকে, বাট বস্তু চলে যায় আরেক দিকে, তাহলে তাদের মধ্যে একটা কোণ অবশ্যই সৃষ্টি হবে। তো এই কোণটা তখন তোমাকে গুণ করে দিতে হবে, তবে তুমি পুরো কাজটা পাবে। আচ্ছা, এটা একটা ম্যাথমেটিক্যালি টার্ম আমরা টানি, তাহলে আমাদের ভালো হবে। সাপোজ এইখানে একটু খেয়াল করো, যে আমাদের এই বস্তুটা আমরা এখানে ছিল, সো একে বল প্রয়োগ করছি এই দিকে, সো বল প্রয়োগ করার ফলে সে কি করছে, এই দিকে হয়েছে। সো তার সরণ আমি ধরে নিচ্ছি হচ্ছে, তার এখানে সরণ 10 মিটার, এবং আমি যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ভাইয়া সাপোজ হচ্ছে কত বলো, 5 নিউটন। দেখো 5 নিউটন বল প্রয়োগ এই দিকে করছি, বাট সে গেছে এই দিকে, অর্থাৎ এখানে তার একটা কোণ সৃষ্টি হলো, সো থিটা কোণ। সো এটার মান আমি ধরে নিচ্ছি হচ্ছে ভাইয়া দেখো 30 ডিগ্রি। এখন তাহলে তোমার এখানে কাজ কত হবে, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এটা তোমরা সূত্র জানো। তাহলে ডাব্লিউ সমান আমাদের কি দাঁড়াচ্ছে, বল বল হচ্ছে আমাদের 5 নিউটন, সরণ হচ্ছে আমাদের 10 মিটার, পাশাপাশি কিন্তু কজ থিটা এর মান এবার হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। এখন তুমি ক্যালকুলেটরে চাপ দাও, দেখো কি আসে, সেইটা হবে অ্যান্সার। ওকে, তো একটু লক্ষ্য করো, 5×10 অবশ্যই 50 হবে, আর কস 30 ডিগ্রির মান আমরা বের করবো। তো আমরা কজে চাপ দিলাম এবং 30-তে চাপ দিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.86 এইরকম পাচ্ছি। সো এটার সাথে আমরা 5×10 50 গুণ করব, ইন্টু হচ্ছে 50। ওকে, সো আমরা পাচ্ছি হচ্ছে কত ভাইয়া, দেখো এখানে আমরা পাচ্ছি 43.30। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের মান। ওকে, বাট তুমি যদি এইটা না ধরো তাহলে কাজের মান দাঁড়াবে 50। ওকে, তাহলে আমাদেরকে আসল সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার, যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা কেন। আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া, যখন আমাদের এইখানে এইরকম হয় যে আমাদের এই বস্তুটা এইদিকে আছে, তো এইদিকে বল প্রয়োগ করলাম, তার সরণে এইদিকে হলো, তখন কিন্তু ব্যাপারটা লক্ষ্য করো, তখন তার আর কিন্তু কোনো কোণ পাওয়া সম্ভব নয়, কারণ বলও এইদিকে তার সরণও এইদিকে, কোণ পাওয়া কিন্তু সম্ভব নয়, তাহলে কোণের মান তখন 0। তাহলে এখন তুমি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, অর্থাৎ থিটার মান এবার কিন্তু হয়ে যাবে ভাইয়া 0, কারণ কি তার কোণ পাওয়া যায়নি। তাহলে এফ এস এর মান কত, 5×10 50 হবে, সো 50 ইন্টু কস 0। সো কস 0 এর মান কত, একটু সেইটা লক্ষ্য করো তো, এই যে আমরা দিলাম কস, এই যে দিলাম 0, দেখো কস 0 এর মান কিন্তু 1, তাহলে 50 ইন্টু 1 সমান 50ই আসবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা শুধু এফএস লিখি সেটাও কিন্তু এই 50ই আসবে। তার মানে যদি বল প্রয়োগের দিকেই আমাদের স্মরণ হয়, সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান এফএস লিখবো। সো যেহেতু এই বিষয়টা এই এফএস কস থিটা, এটা তোমরা হায়ার লেভেলে গিয়ে শিখবা এটার বিস্তারিত ব্যবহার, বাট এই লেভেলে এসএসসি লেভেলে কিন্তু ডাব্লিউ সমান এফএস, অর্থাৎ তোমার ক্রিয়া যেদিকে হবে এটাও সেদিকেই যাবে। সো এটা হচ্ছে কাজ নিয়ে একটু মোটামুটি কথা গেল। এরপরে দেখো আরো যে কথাগুলো কাজ নিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, এই জিনিসটা একটু বুঝতে হবে। সো তার আগে বুঝতে হবে ধনাত্মক কাজ কি, ধনাত্মক কাজ কি। সো ধনাত্মক কাজ হচ্ছে এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে ধনাত্মক কাজ। এক্ষেত্রে লক্ষ্য করো, ধনাত্মক কাজ হচ্ছে কি আমাদের কোথায় গেল, সো দেখো আমাদের বস্তু এখানে ছিল, সো এইদিকে বল প্রয়োগ করেছি, তার সরণ এই দিকে হয়েছে। ওকে, তার মানে বল প্রয়োগের দিকে তার সরণ হয়েছে, এটাই হচ্ছে তখন আমরা যে কাজটা হবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। তো এই যে এখানে আমাদের ধনাত্মক মান আসছে কাজের, এটা হচ্ছে ধনাত্মক কাজ হয়েছে। এই যে এখানে আমাদের ধনাত্মক কাজ হয়েছে, কারণ কি আমরা কি করছি, বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে বলের দিকে সরণ হয়েছে, এটা হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজ কি সেটা একটু বলো, অর্থাৎ
বল প্রয়োগের বিপরীতে তোমার যখন স্মরণ হবে, তো সেই বিষয়টা কি, অর্থাৎ তুমি বল প্রয়োগ করছো এইদিকে কিন্তু বস্তু গেছে এইদিকে, সেটাকে বলবো ঋণাত্মক কাজ। কিন্তু আদৌ কি এটা সম্ভব ঋণাত্মক কাজ হওয়া? হ্যাঁ, এটাও সম্ভব। ঠিক কিভাবে, একটু জাস্ট খেয়াল করো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বল প্রয়োগ করবো একদিকে, বাট সেটা সরে তার বিপরীত দিকে আসবে, এটা কিভাবে সম্ভব? সাপোজ আমাদের এটা হচ্ছে বড় গাড়ি এবং এটা হচ্ছে আমাদের ছোট গাড়ি। এখন ব্যাপারটা একটু খেয়াল করো যে আমাদের এই ছোট গাড়িটা, সাপোজ আমাদের বড় গাড়িটা এখানে স্থির আছে। সো এখন দেখা গেল যে না, বড় গাড়িটাও গতিশীল আছে, এরা এইভাবে মুখোমুখি হলো। সো মুখোমুখি হওয়ার পর যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে, সাপোজ আমাদের এই যে যে ছোট গাড়িটা আছে এটা সাপোজ সর্বোচ্চ 10 নিউটন বলে এই দিক ক্রিয়া করতেছে, কোন দিকে, এই দিকে ক্রিয়া করতেছে। ব্যাপারটা কি তাই না? বাট এই বড় গাড়িটা কিন্তু তার চেয়ে বেশি বলে এই দিকে ক্রিয়া করবে। সো বড় গাড়িটা সাপোজ সে 20 নিউটনে কোন দিকে ক্রিয়া করতেছে, এই দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমাদের ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এই যে গাড়ির ক্ষেত্রে, এই ছোট গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা লক্ষ্য করো, এটা কিন্তু 10 নিউটন বল এই দিকে ক্রিয়া করতেছে, বাট এটা আবার 20 নিউটন বল এই দিকে ক্রিয়া করতেছে। যার ফলে কি হবে, 20 থেকে 10 গেলে 10 নিউটন বল কাজ করবে এই দিকে, অর্থাৎ 10 নিউটন বল কাজ করবে কোন দিকে, এই দিকে। তার মানে এই গাড়ি এই ছোট গাড়িটা কিন্তু এই দিকে চলে আসবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে একটু খেয়াল করো, আমাদের এই ছোট গাড়িটা কিন্তু 10 নিউটন বল ক্রিয়া করছিল এই দিকে, সে কিন্তু ক্রিয়া করছিল, সে কিন্তু চাচ্ছিল যে আমি এই দিকে যাই, যার কারণে সে এই দিকেই 10 নিউটন বল প্রয়োগ করছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, 20 নিউটন বল তাকে হারিয়ে দিয়ে তাকে এই দিকে নিয়ে গেছে, অর্থাৎ সে বল প্রয়োগ করছে এইদিকে কিন্তু তার স্মরণ ঘটছে তার বিপরীত দিকে। সো এইখানে যে কাজটা আমাদের হলো সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ঋণাত্মক কাজ। আর এই ঋণাত্মক কাজের কিন্তু অপর নাম হচ্ছে অকাজ। অকাজ বা কুকাজ। কুকাজ মানে খারাপ কাজ। তো খারাপ কাজ নয়, এটা হচ্ছে কাজ, মানে ঋণাত্মক কাজেরই অপর নাম অকাজ, কুকাজ। তাহলে যদি বল প্রয়োগের বিপরীতে কারো স্মরণ ঘটে সেইটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ। আশা করি এই জিনিসটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ার। তাহলে এই ছিল হচ্ছে কাজ নিয়ে আলোচনা। এবার এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে শক্তি। আচ্ছা, ব্যাপারটা একেবারে সিম্পল জিনিস। তাহলে শক্তি জিনিসটা এখন আমাদেরকে জানতে হবে। তো এইখানে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের শক্তি হচ্ছে পুরোই কাজ, অর্থাৎ আমরা যে কাজ সম্বন্ধে জানলাম এই কাজই হচ্ছে শক্তি, অর্থাৎ কাজের যা যা আছে শক্তিরও তাই তাই আছে, মানে কাজের যা শক্তিরও যা, মানে দুইটা কি, দুইটা একদম সেম। সো কিভাবে, লক্ষ্য করো, কাজ কখন হয়, যখন কিন্তু আমাদের শক্তি থাকে, কারণ শক্তি থাকলেই আমাদের কাজ করা সম্ভব। অর্থাৎ শক্তির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকেই আমরা বলবো হচ্ছে শক্তি। অর্থাৎ আমাদের যদি শক্তি থাকে তবেই আমরা কাজ করতে পারবো। আর যদি আমরা কাজ করতে পারি তার মানে আমাদের শক্তি আছে। যদি শক্তি না থাকে আমরা কাজ করতে পারবো না। অর্থাৎ কাজও যা শক্তিও তাই, একই জিনিস। এই জিনিসটা একটু মনে রাখবা, কাজও যা শক্তিও তাই। তাহলে কাজের আমাদের কি সূত্র কি, ডাব্লিউ সমান এফ এস। তাহলে আমাদের শক্তির সূত্র কি হবে, ডাব্লিউ সমান এফ এস। সূত্র একই। ব্যাপারটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বাট এইখানে আমাদের বিশেষ দ্রষ্টব্য আছে, কাজ শক্তি একটু ভিন্ন জিনিস, একটু ভিন্ন জিনিস। আচ্ছা, সেটা তোমাদেরকে বুঝতে হবে না, তোমরা মনে রাখো কাজও যে কথা শক্তিও একই কথা। কাজেরও আমাদের ডাব্লিউ সমান এফ এস, শক্তিরও আমাদের যে সূত্র সেটা হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো এখন যদি শক্তির মান নির্ণয় করতে বলা যায়, ওই কাজের মান নির্ণয় করবা, ওটাই শক্তির মান। আচ্ছা, এখন ভাইয়া এখানে তোমাদের যেটা জানতে হবে, সো আমরা শক্তি নিয়ে আলোচনা করলাম, বাট শক্তির একটা সাধারণ রূপ নিয়ে আমি এখন কথা বলবো। সো এখানে যেহেতু আমি ব্যাপারটা লিখিনি, শক্তির যে সাধারণ রূপ, শক্তির কি, শক্তির হচ্ছে আমাদের সাধারণ রূপ। সো এই জিনিসটার ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, এই শক্তির সাধারণ রূপের ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে শক্তির সবচাইতে সাধারণ রূপ, আদর্শ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। ওকে, মানে শক্তির সবচাইতে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। আচ্ছা, এখানে তোমাদের যদি আরো কিছু বিষয় দেখাই, আমাদের এই যে এইখানে লক্ষ্য করো, শক্তির বিভিন্ন উৎস আছে, শক্তির রূপান্তর আছে, ভর ও শক্তি সম্পর্ক, এই তিনটা বিষয় আমরা পরে জানবো। তার আগে আমরা জানতেছি হচ্ছে শক্তি সম্বন্ধে। সো শক্তি আর কাজ একই কথা। শক্তির মেইন সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির মেইন যে সাধারণ রূপ সেটার নাম কি ভাইয়া,
সেটার নাম হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। এখন এই যে যান্ত্রিক শক্তিটা আছে না, এইটা টোটাল দুই ভাগে বিভক্ত, অর্থাৎ এই যান্ত্রিক শক্তির আবার রূপ দুইটা। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? লক্ষ্য করো, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, আবার এই যান্ত্রিক শক্তির সাধারণ রূপ হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে, লক্ষ্য করো, একটা হচ্ছে আমাদের গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি। সো এইখানে এসেই কিন্তু আমাদের চতুর্থ অধ্যায়ের মেইন কাজ শুরু হয়ে যায়। এই দুইটা এবং এইটা সহ এই তিনটা বিষয়ে জানলেই মূলত তোমাদের সিকিউ কিন্তু কমন হয়ে যাবে। ওকে, তার মানে এই আমাদের যে শক্তির সাধারণ রূপ আছে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তির আমাদের কি সাধারণ রূপ দুইটা, একটা হচ্ছে আমাদের গতি শক্তি এবং একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এখন আমরা জানবো হচ্ছে এই দুইটা বিষয়, অর্থাৎ গতি শক্তি নিয়ে এবং বিভব শক্তি নিয়ে। সো প্রথমেই আমরা জানবো গতি শক্তি কি জিনিস, এই বিষয়টা একটু বিস্তারিত ভাবে জানতে হবে। আর প্রথমে কিন্তু বলছি যে শক্তিও যে কথা, কাজও একই কথা, কাজেরও যে আমাদের একক হবে, সূত্রের মাত্রা হবে একই কথা। সো আমরা কিন্তু কাজের যে মাত্রা সেটা বের করে নিই। আমি একটু দেখাই যে ডাব্লিউ সমান হচ্ছে এফএস। তাহলে কাজের যে মাত্রাটা হবে, দেখো আমাদের বলের মাত্রা কি তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে জেনে আসছো যে কি এম এল টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। আর এখানে সরণের মাত্রা হচ্ছে আমাদের কি এল, তাই না? তাহলে আমাদের টোটাল জিনিসটা দাঁড়ায় এম, যেহেতু এল আছে দুইটা, তার মানে এল স্কোয়ার বা এল স্কোয়ার এবং কি টি, এইখানে ইনভার্স টু আমরা বলবো, টি ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই শক্তি, হ্যাঁ শক্তি বা কাজ, এইটার হচ্ছে আমাদের মাত্রা। আর একক কি, শক্তি বা কাজের একক হচ্ছে ভাইয়া জুল। ওকে, তো শক্তিও যে কথা, কাজও একই কথা, কাজের একক জুল, শক্তির একক জুল। কাজের সূত্র ডাব্লিউ সমান এফএস, শক্তির সূত্র ডাব্লিউ সমান এফএস। কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা যেহেতু শক্তির মধ্যেই আমাদের গতি শক্তিও আছে, তাহলে গতি শক্তিও যা কাজও তাই, কারণ কাজ আর শক্তি একই, শক্তির মধ্যে যা আছে সেটা আর কাজও একই। আচ্ছা তাহলে এখন আমরা জানবো হচ্ছে আমাদের গতি শক্তি বিষয়টা নিয়ে। ওকে, সো গতি শক্তি এটা একটু জানতে হবে। প্রথমে আবারও বলতেছি, শক্তিও যে কথা, কাজও একই কথা। তাহলে যেহেতু গতি শক্তি, এটা হচ্ছে আমাদের কি এক ধরনের কাজ, এটাও কি কাজ, কারণ কাজও যা শক্তিও তাই। তাহলে একটু লক্ষ্য করো ভাইয়া, প্রথমে আমাদেরকে জানতে হবে গতি শক্তির তাহলে সূত্রটা কি হবে, ডাব্লিউ সমান এফ এস। ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি পারছো। এখন আমরা যদি বলি যে আচ্ছা, এখন আমরা এই গতিশক্তিকে আমাদের যেটা বইয়ে দেয়া আছে যে গতিশক্তির সূত্র, সেটা হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই বিষয়ে গিয়ে কিন্তু অনেকের কি লাগে, ঘটকা লাগে যে এটা কিভাবে আসলো, অথবা তোমাদের বইয়ে হয়তো ই কে দেয়া নাই, এখানে টি দেয়া আছে। ওকে, সো ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তোমাদের বইয়ে এটা টি দেয়া আছে, হাফ এমভি স্কোয়ার। সো এই একই কথা, আমরা এই ইকেই ব্যবহার করব, কেননা এটাতেই আমাদের বেশি পরিচিতি আছে, তাই না? তাহলে ইকে সমান হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, এখন এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের ব্যবহার কি সেইটা আমরা জানবো, বাট সেইটা জানার আগে আমি তোমাদেরকে একটা এই গতি শক্তির আগে একটা কি ম্যাথ সলিউশন করে দেখাচ্ছি। সাপোজ তোমরা একটু খেয়াল করো যে আমাদের এইখানে আছে হচ্ছে একটা বস্তু, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে একটা বস্তু আমাদের। সো বস্তুটার ভর হচ্ছে, ভর এম সমান ভর এম সমান আমি দিয়ে দিলাম হচ্ছে 10 কেজি। ওকে, আচ্ছা এই বস্তুটাকে আমরা কি করব, বল প্রয়োগ করব। আচ্ছা এই বস্তুটা সাপোজ একটা বেগ নিয়ে আসতেছে, কি নিয়ে আসতেছে বলতো, বেগ নিয়ে আসতেছে, অর্থাৎ এইখানে তার একটা প্রথম বেগ ধরবো যেটাকে বলা হয় আদি বেগ। আগের অধ্যায়ের ক্লাসগুলো প্লেস করবা, কেননা এই আগের এগুলো সবগুলো হচ্ছে রিলেটেড অধ্যায়, 1 2 3 4 এভাবে ধারাবাহিক ভাবে পড়তে হবে। সেটার আদিবেগ আমি ধরে নিলাম হচ্ছে 10 ms ইনভার্স 1, বা আমি ধরে নিলাম হচ্ছে কি 20 ms ইনভার্স 1, অর্থাৎ এই বস্তুটা চলতেইছে। সো এইখানে তার একটা বেগ ধরে নিলাম, সেটা হচ্ছে 20 ms ইনভার্স 1। এখন দেখা গেল এই বেগে সে এইখানে গেল, সে এতখানি সরণ অতিক্রম করলো, আর এই সরণের মান আমরা দিয়ে দিলাম হচ্ছে কত, সাপোজ 50 মিটার। ওকে, ভালো কথা। সো অতিক্রম করার পর সে এইখানে আসলো, এইখানে তার একটা বেগ আমরা পরিকল্পনা করলাম, অর্থাৎ শেষ বেগ, সেটার মান হচ্ছে তার 50 ms ইনভার্স 1। ওকে, আচ্ছা আর এইখান থেকে এইখানে আসতে তার একটা টাইম লাগছে, সো টাইমটা আমি ধরে নিলাম হচ্ছে 10 সেকেন্ড। এখন ভাইয়া তোমাকে আমি বলতেছি যে এইটার গতিশক্তি বের করো, গতিশক্তি বের করো। সো ভালো কথা, গতিশক্তি বের করব, আমরা তো সবাই জানি গতিশক্তি বা কাজ ডাব্লিউ সমান এফ এস। সো আমরা এখন বের করি না কেন,
সমস্যা আছে কি? সো ডাব্লিউ সমান এফ এস বের করি। লক্ষ্য করো আমরা এখানে গতিশক্তি ব্যবহার করব কিভাবে, যে এফ সমান আমরা কি জানি, সো এখানে আমাদের এফ এফ তো হচ্ছে বল, সো এখানে কিন্তু বলের মান দেয়া নাই, বাট তোমাকে একটু থিঙ্ক করতে হবে যে বলের মান না দেয়া থাকলেও কিন্তু ভাইয়া এখানে আমাদের ত্বরণের মান দেয়া আছে, কারণ কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করলে আমরা ত্বরণ পাবো। তো এখান থেকে তোমার বোঝার বিষয়টা হচ্ছে এই এফ এর মান না দেয়া থাকলেও আমরা কিন্তু জানি এফ সমান এম এ, এটা কিন্তু লিখতে পারি, আর এই এস আছে এই এস কে লিখলাম। এখন এম এম হচ্ছে ভর, ভর দেয়া আছে 10 কেজি, ইনটু এ এ মানে হচ্ছে ত্বরণ। এখন তোমার তো ত্বরণ এখানে দেয়া নেই, বাট শেষ বেগ দেয়া আছে 50, আদি বেগ দেয়া আছে 20, আর সময় দেয়া আছে 10। সো শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে আমাদের সময় দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ত্বরণ এ পাবো, তাই না? এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে মেইন ক্লাস, সেগুলো যদি না করে থাকো অবশ্যই সেগুলো করতে হবে। 50 থেকে 20 বিয়োগ করলে 30, 30 ভাগ 10 করলে আমরা পাবো 3 এম এস ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তার মানে আমাদের ত্বরণের মান 3 ইনটু সরণের মান হচ্ছে আমাদের 50 মিটার, তাহলে দিয়ে দিলাম। সো এখন আমাদের তাহলে গতিশক্তি কত বলতো? 3 10 30, 50 30 কত হয়, বা আমি যদি এইভাবে হিসাব করি 50 10 500, 3 500 1500 হয়, তাই না? 1500। আর হচ্ছে আমাদের এই গতিশক্তি বা কাজ যাই বলো এদের একক হচ্ছে জুল, তাহলে 1500 জুল। আচ্ছা ভাইয়া, এইখানে এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে আমরা যখন গতিশক্তি বের করতে গেলাম এই ক্ষেত্রে আমাদের কি কি তথ্য কি কি ডাটা গুলো লাগলো, তোমরাই বলো কি কি ডাটা লাগলো? আমাদের ডাটা লাগলো হচ্ছে এম অর্থাৎ ভর, আমাদের ডাটা লাগলো হচ্ছে ইউ অর্থাৎ আদিবেগ, আমাদের ডাটা লাগলো হচ্ছে আমাদের এস অর্থাৎ সরণ, আমাদের ডাটা লাগলো হচ্ছে টি অর্থাৎ টাইম, আমাদের ডাটা লাগলো হচ্ছে ভি অর্থাৎ শেষ বেগ। এই যে 1 2 3 4 5টা ডাটা দিয়ে আমরা কি করলাম ভাইয়া? গতিশক্তি বের করলাম। কিন্তু তোমাকে বলা হলো যে এই 5টার মধ্যে জাস্ট এম এর মান দেয়া আছে আর হচ্ছে ভি এর মান দেয়া আছে, তুমি গতিশক্তি বের করো। তুমি কি পারবা? তুমি পারবা? পারবা না। কারণ কিভাবে পারবা? শুধু ভর, ভর আমাদের 10 কেজি, ভালো কথা। আমাদের শেষ বেগ দেয়া আছে 50 এমএস ইনভার্সন। এই দুইটা পয়েন্ট দিয়ে বলছে, এই দুইটা পয়েন্ট দিয়ে বলছে কি যে তুমি গতিশক্তি বের করো। তো তুমি কিভাবে করবে? যে 50 হচ্ছে শেষ বেগ আর ভর হচ্ছে তো 50 10 500, মানে বের করার কোনো তুমি সিস্টেম পাবা না, তাই না? কারণ তোমাকে যদি এই গতিশক্তি বের করতে হয় তোমাকে এতগুলো দেওয়ার পরে তুমি কিন্তু বের করতে পারছো, বাট শুধু তারা ভর দিয়ে আর শেষ বেগ দিয়ে তোমাকে বললো গতিশক্তি বের করতে, এটা কিন্তু পারবে না। বাট এইখানেই হচ্ছে আমাদের মেইন টুইস্টটা, সেটা হচ্ছে এইখানে আমরা ইউজ করব হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার। এই সূত্র যদি আমরা গতিশক্তির ইউজ করি তাহলে জাস্ট এম এর মান এবং ভি এর মান বসিয়ে দিয়ে পাবো। কিন্তু তার আগে আমরা জানবো এই সূত্রটা ঠিক কোথা থেকে এলো, এটা জানার বিষয় না, কোথা থেকে এলো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা যে গতি সমীকরণগুলো দেখেছিলাম, সেইখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম যে আমাদের একটা সূত্র ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস এস। আচ্ছা ভালো কথা। সো আর আমাদের এইখানে গতিশক্তির সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। আচ্ছা ডাব্লিউ সমান এফ এস। আচ্ছা এখন কথা হচ্ছে এই সূত্র থেকে এই সূত্রে বানিয়ে আমরা এই সূত্রটা আনবো কিভাবে? লক্ষ্য করো, আমি যদি এই ইউ ইউ হচ্ছে আমাদের আদিবেগ, সো আদিবেগকে আমি শূন্য ধরবো। আদিবেগকে কি ধরলাম? শূন্য। তাহলে আদিবেগকে শূন্য দিলে শূন্যের উপর স্কয়ার দিলে শূন্যই থাকবে, জাস্ট 2as থাকবে। তাহলে এই 2as কে আমি যদি এই পাশে পার করি, ভি স্কয়ার কে এই পাশে পার করলে নো প্রবলেম, অর্থাৎ আদিবেগ শূন্য, ওটা মিশে গেছে। তার মানে আমি কিন্তু দেখো যেটা পাইলাম, সো আমি এটা পার করব কেন? ভি স্কয়ার সমান আমি 2as রাখলাম, তাই না? আচ্ছা, আমি পার করাই তো উচিত আছে। সো আমি 2as এই পাশে আনলাম, ভি স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম। এখন একটু খেয়াল করো যে আমি যদি এস টা এই পাশে রাখি তাহলে 2 টা ওপাশে গিয়ে কি হবে? ভি স্কয়ার এর নিচে ভাগ আকারে হবে। আচ্ছা, এখন ডাব্লিউ সমান এফ এস। এখন এই এফ এর মান হচ্ছে এম এ এস। এখন তুমি দেখো এই এম কে স্থির রাখো, এই এস সমান আমি কিন্তু লিখতে পারি ভি স্কয়ার বাই 2, তাই লিখতে পারি না? ভি স্কয়ার বাই 2। তখন এই এম ভি স্কয়ার হবে, অর্থাৎ এম কিন্তু উপরেরটার সাথে গুণ হবে, মাস্ট বি, তাহলে অবশ্যই এটা সমান হবে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। সো এই এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 যে কথা, আমি যদি উপরে 1 নিয়ে নিচে 2 দেই আর এই এম ভি স্কয়ার আমি যদি এখানে লিখি, ওই একই কথা। জিনিসটা আশা করি এই কমন বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানো। ওকে, এই কমন বিষয়গুলো কি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এইভাবেই কিন্তু আমাদের হাফ এম ভি স্কয়ার এর সূত্রটা এসেছে। তো এটার মানে হচ্ছে কি, যদি তোমার এই 5টার মধ্য থেকে শুধু
এম আর ভি দেয়া থাকে তখন তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাহলেই কিন্তু তোমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। আশা করি তাহলে গতিশক্তি জিনিসটা কি এই বিষয়টা কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হইছো। সো এরপরে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কিন্তু ভাইয়া বিভব শক্তি। সো এইখানে আমাদের যে বিষয়টা বোঝার আছে যে বিভব শক্তি জিনিসটা আসলে কি, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো বিভব শক্তি কি সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, যে বিভব শক্তি মানে হচ্ছে ভাইয়া জমাকৃত শক্তি। এই জিনিসটা মনে রাখবা, জমাকৃত জমাকৃত শক্তি। এখন জমাকৃত শক্তি কি, সাপোজ আমাদের এই যে বস্তুটা আছে, আর বিভব শক্তির ক্ষেত্রে, এই বিভব শক্তির ক্ষেত্রে মনে রাখবা আমরা উপর থেকে নিচ চিন্তা করব, উপর টু নিচ এই জিনিসটা চিন্তা করব। ওকে, তো যাই হোক এই ব্যাপারটা একটু লক্ষ্য করো যে আমাদের বিভব শক্তি এটা হচ্ছে জমাকৃত শক্তি কিভাবে। সাপোজ আমাদের এই যে বস্তুটা আছে, এখন এই বস্তুটাকে আমি একটা শক্তি দিয়ে উপরে তুললাম। এখন কথা হচ্ছে যে আমরা যে শক্তি দিয়ে উপরে তুললাম, এই শক্তিটা কোথায় গেল? শক্তির কিন্তু কখনোই ভাইয়া কি হয় না, ব্যয় হয় না বা নিঃশেষ হয় না, মানে শক্তির কিন্তু কোনো প্রকার শেষ হয় না। তুমি যে শক্তি দিছো সেই শক্তিটা কিন্তু উধাও হয়নি পৃথিবী থেকে, সেই শক্তিটা আছে। কিন্তু কথা হচ্ছে এই যে এটাকে আমরা নিচ থেকে উপর পর্যন্ত তুললাম, সো একটা শক্তি দিয়ে তুলছি, এখন এই শক্তিটা কোথায়? সো এই শক্তিটা কিন্তু ভাইয়া এই যে আমি যে বস্তুটাকে উপরে তুলছি এটার মধ্যে জমা হয়ে আছে। তাহলে এই যে জমা হয়ে আছে যে শক্তিটা, সেটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। অর্থাৎ আমি কিন্তু তাকে এইভাবে তুলছি, তাহলে আমি এইভাবে যে তুললাম এটা একটা গতিশক্তি না? একটু আগে জানছি গতিশক্তি, কারণ কি গতিশীল অবস্থায় যে শক্তি সেটা হচ্ছে গতিশক্তি। এই যে এখান থেকে আমি তুললাম এটা কি হলো, গতিশীল হলো, নিচ থেকে উপরে গতিশীল হলো, তার মানে এটাকে আমি গতি শক্তি দিয়ে তুললাম। বাট যখন গতিশক্তি দিয়ে তুললাম তখন কিন্তু সেইটা, এই শক্তিটা উধাও না হয়ে সেই শক্তিটা এটার মধ্যে জড়ো হয়ে আছে। সো এটার মধ্যে এখন যে শক্তিটা জড়ো হয়েছে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এখন এই জড়ো হওয়া শক্তিকে আবারও আমরা গতি শক্তিতে রূপান্তর করতে কি পারি কিভাবে, জাস্ট আমরা ছেড়ে দিলাম, সো এটা কিন্তু পড়ে গেল। তার মানে এর মধ্যে যে জমাকৃত শক্তি বা বিভব শক্তি ছিল সেইটা আবারও গতি শক্তিতে রূপান্তরিত হলো। তার মানে বিভব শক্তি হচ্ছে তোমার গতি শক্তি থেকে পাওয়া যে শক্তি। তুমি এখান থেকে এটা এখানে তুলছো তাহলে গতি শক্তি দিয়ে তুললা, বাট সেই শক্তিটা এর মধ্যে জমা আছে এখন। এখন যে জমা আছে, এখন যে শক্তিটা তার মধ্যে আছে এটা হচ্ছে বিভব শক্তি। এখন যখন তুমি ছেড়ে দেবা তখন সে এখান থেকে সাপোজ এখানে আসলো, তাহলে তার কি হবে, অবশ্যই বিভব শক্তি কিন্তু কমবে আর গতি শক্তি কিন্তু বাড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সাপোজ এর মধ্যে বিভব শক্তি আছে 50। আচ্ছা তুমি এইরকম করে আসো যে এখান থেকে তুমি প্রথমে হচ্ছে তোমার এইখান থেকে তুলতেছো এইভাবে গতিশক্তি দিয়ে, সো 50 জুল গতিশক্তি দিয়ে এখানে তুমি টোটাল তুলছো। এখন এই পুরো 50 জুল গতিশক্তি যেহেতু এটা এখন স্থির হয়েছে উপরে, তার মানে এখানে আর গতিশক্তি কিন্তু নাই, কারণ গতি তো নাই, এখন আছে শুধু হচ্ছে এর মধ্যে জাস্ট বিভবটা। সো বিভব শক্তিটা এখন এর মধ্যে 50 কিন্তু জড়ো হয়ে আছে। এখন এই 50কে তুমি এখন যখন ছেড়ে দিবা তখন কিন্তু আবারও এটা গতিশীল হবে। সো যখনই গতিশীল হবে তখন কিন্তু তার গতিশক্তি 50 থেকে, মানে তার বিভব শক্তি 50 থেকে 49-এ নামবে, আবার গতিশক্তি কিন্তু 0 থেকে 1-এ যাবে। কারণ কি তার গতিটা বৃদ্ধি পাবে আর বিভব শক্তি, সে যে এখানে স্থির অবস্থায় যে বিভব শক্তি ছিল সেটা কিন্তু কমতে কমতে যখন সে একদম মাটিতে পড়বে তখন কিন্তু ভাইয়া তার বিভব শক্তি আর থাকবে না, জাস্ট পুরোটা গতিশক্তি হয়ে যাবে। আচ্ছা এক কথায় বিভব শক্তি হচ্ছে জমাকৃত শক্তি। ঠিক কিভাবে আমরা বুঝতে পারি, সেভাবে তো বুঝতে পারি। আর হচ্ছে আমরা যখন রাবার টানি, দেখো রাবার টানার সময় আমরা যখন বা গুলতি যেটাকে আমরা বলি, সো এটাকে টানার সময় আমরা এই রকম করে টেনে এখানে আনি, সো এখানে যখন আনলাম তখন কিন্তু তার মধ্যে একটা শক্তি জড়ো হয়ে থাকলো যেটা হচ্ছে বিভব শক্তি। যখনই আমরা ছেড়ে দেব এই বিভব শক্তিটা কি হবে, একদম গতি শক্তিতে রূপান্তরিত হয়ে ছিটকে যাবে। ওকে, আবার ঠিক একই ভাবে আমরা যদি এইরকম একটা খেয়াল করি যে আমরা যখন সাধারণত কোনো উঁচু পাহাড় টিলায় উঠি বা সাইকেল নিয়ে আমরা পুল বা ব্রিজে উঠি, সো এটা হচ্ছে সাপোজ আমাদের ব্রিজ। দেখা যাচ্ছে আমরা কি করতেছি, সাইকেল নিয়ে এখানে উঠলাম। এখন এই যে তুমি যে গতি শক্তি দিয়ে এখানে উঠলা, এখন তোমার মধ্যে কিন্তু এখন কি হয়েছে, এই তোমার সাইকেলের মধ্যে একটা শক্তি জড়ো হয়েছে। তুমি যত এইভাবে যাবা তোমার সাইকেলের মধ্যে তত শক্তি জড়ো হবে। এখন সেই জড়ো জমাকৃত যে শক্তিটা হয়েছে, এখন তুমি যদি সাইকেল নাও চালাও, গতিশক্তি যদি তুমি নাও দাও, তাহলে
এই জড় শক্তি, এই জড় হয়েছে যে শক্তি বা বিভব শক্তি, সেটা কিন্তু তোমাকে নিচে আবারও নেমে নিয়ে যাবে। অর্থাৎ বিভব শক্তি হচ্ছে আমাদের জমাকৃত শক্তি। আচ্ছা, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো বিভব শক্তি, শক্তি মানেই যেহেতু কাজ, তার মানে বিভব শক্তিও কাজ। তাহলে এর যে আমরা সূত্রটা লিখবো সেটা হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। এখন কথা হচ্ছে, যেহেতু ভাইয়া তুমি এখানে একটু লক্ষ্য করো, যেহেতু আমাদের উপর থেকে এটা হচ্ছে একটু নিচের ব্যাপার, উপর থেকে নিচের ব্যাপার, সেক্ষেত্রে ডাব্লিউ সমান, আচ্ছা এফ সমান আমরা কি জানি, এম এ এস। কিন্তু তোমরা কিন্তু জানো, যখনই উপর থেকে নিচ হয় তখন কিন্তু এ হয়ে যায় জি। অর্থাৎ এ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে কোনো ত্বরণ, আর জি হচ্ছে উপর থেকে নিচে পড়ার সময় অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এর জায়গায় জি বসাতে হয়, আর এস এর জায়গায় কিন্তু এইচ বসাতে হয়। অর্থাৎ সরণ কি, ভূপৃষ্ঠে এখান থেকে এখানে গেল একটা সরণ হলো, বাট উপর থেকে নিচ হলে কি হয়, উপরে নিয়ে গেলে তাহলে এখান থেকে একটা হাইট হলো, এইচ হলো, তাহলে এস এর বদলে এইচ হবে। সো তাহলে আমরা জানি আমাদের বিভব শক্তি ডাব্লিউ সমান হচ্ছে এমজিএইচ। এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে আমাদের এই যে হাইট যত বাড়বে, আমাদের কি বিভব শক্তির মানও কিন্তু তত বাড়বে। কারণ কি, আমাদের হাইট যত আমরা উপরে তুলবো তত কিন্তু এর মধ্যে শক্তি বেশি জমা হবে, এবং যদি যেহেতু আমাদের বেশি বিভব শক্তি জমা হবে, তাই যত উপরে তুলবো এবং ছেড়ে দেব তত তাড়াতাড়ি সে পড়বে, অর্থাৎ তার গতিশক্তি তত বৃদ্ধি পাবে। কারণ কি, আমাদের বিভব শক্তিও বেশি হয়েছে, ছেড়ে দিলে তার গতিশক্তিও বেশি হবে। মানে এইখানে আমাদের হাইট যত বাড়বে, আমরা এইটুকু তুললাম, সো এইটুকুতে তার কিন্তু তার মধ্যে এখন বিভব শক্তি জমা আছে। এখন আমরা এসে আরো একটু দূরে তুললাম, তাহলে আরো একটু এর মধ্যে বেশি বিভব শক্তি, আরো দূরে তুললাম, আরো বেশি বিভব শক্তি। অর্থাৎ আমাদের এইখানে আমাদের যে গতি বিভব শক্তির মানটা যত মানে আমাদের উচ্চতার মানটা যত বাড়াবো, আমাদের বিভব শক্তির মানটাও কিন্তু ততই বাড়বে। অর্থাৎ এইখানে তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে এইচ। ওকে, কারণ কি, হাইটের মান যত বাড়বে ডাব্লিউর মান তত বাড়বে, হাইটের মান যত কমবে ডাব্লিউর মান অর্থাৎ বিভব শক্তির মান কিন্তু তত কমবে। বিষয়টা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমাদের বিভব শক্তির যে সূত্রটা সেটা হচ্ছে ডাব্লিউ সমান এমজিএইচ। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন স্প্রিং এর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে, বিভব শক্তির সূত্রটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে আমাদের বিভব শক্তির সূত্রটা কি দাঁড়ায়, হাফ কে এক্স স্কোয়ার, এইটা কিন্তু দাঁড়ায়। ওকে, সো বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইপি দ্বারা প্রকাশ করি। ইপি তে কি, পোটেনশিয়াল এনার্জি। এখন আমাদের এই যে যেটা হচ্ছে কি, স্প্রিং এর ক্ষেত্রে এই হাফ কে এক্স স্কোয়ার, এখানে কে কি এক্স কি, এই জিনিসটা একটু বুঝতে হবে। সো জাস্ট একটু লক্ষ্য করো, ইপি বা পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সমান কি, হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং সাপোজ। সো স্প্রিং, এখানে আমাদের এইরকম স্প্রিং আছে। এখন এই স্প্রিংটা যখন আমরা সংকুচিত করব, সো সাপোজ আমরা এই স্প্রিংটাকে আমরা কি করলাম, জাস্ট সংকুচিত করলাম। সো আমি, এত বড় ছিল স্প্রিংটা বাট সংকুচিত করে এখানে আনলাম, তাহলে আমাদের আরো একটু কি হবে, এরকম হবে। সো সংকুচিত করে আমি এখানে আনলাম, অর্থাৎ এত বড় স্প্রিংকে আমি সংকুচিত করে এখানে আনলাম। সো এই জায়গাটুকু কিন্তু আমি বাদ দিলাম, সংকুচিত করলাম। কোন জায়গাটুকু, এই জায়গাটুকু। তাহলে এই জায়গাটুকুকে আমরা ধরবো হচ্ছে এক্স। ওকে, আর এইখানে এখন লক্ষ্য করো, এইখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে কি, যে আমরা যখন এইখানে একটা কিছু রাখবো, সো এইখানে সাপোজ কোনো একটা বল রাখবো, তাহলে যখন এই স্প্রিংটা ছেড়ে দেব, তাহলে তাকে যখন এক্স মিটার আমরা কি করেছি, তাকে সংকুচিত করেছি, তখন কিন্তু তার মধ্যে বিভব শক্তি জমা আছে। এখন যখনই তাকে ছেড়ে দেবো, সে কিন্তু এইভাবে একটা বল প্রয়োগ করবে। সো ধরে নিচ্ছে সে এই বলটাকে বল প্রয়োগ করবে। সো বল প্রয়োগ করবে কতটুকু, সে কিন্তু সাপোজ ধরে নাও যে সে 8 নিউটন বল প্রয়োগ করলো। এরপরে আমরা এই একই স্প্রিং কে এবার আরো সংকুচিত করব, অর্থাৎ এবার 2x মিটার আরো সংকুচিত করব, এইটুকুতে আনবো। ওকে, এইটুকুতে আনলাম। অর্থাৎ এবার এখানে ছিল একটা এক্স, আবার এখানে আরো আছে একটা এক্স। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো, আশা করি পারছো। অর্থাৎ এখানে 2x মিটার, এখানে এক্স মিটার, এখানে এক্স মিটার আমরা সংকুচিত করলাম। এখন আমরা যদি এই বলটাকে দেই, তাহলে এই বলটাকে এখানে তার মধ্যে যেহেতু আরো অনেক বেশি আমাদের বিভব শক্তি জমা, সে এখন এই বলটাকে ছুঁড়ে মারবে। এটা হচ্ছে আমাদের 16 নিউটন।
ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের এক্স কি, এক্স হচ্ছে ভাইয়া এইখানে আমাদের সংকুচিত যতটুকু করব তার মান, সো সেইটার উপর স্কোয়ার দিতে হবে। এটা নিয়ে বিস্তারিত কথা আমি বলবো না। আর কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, অর্থাৎ এখানে লক্ষ্য করো আমাদের প্রথম ক্ষেত্রে সে কত নিউটন বল প্রয়োগ করছে, বলটাকে 8 নিউটন, দ্বিতীয় ক্ষেত্রে 16 নিউটন, তাহলে তৃতীয় ক্ষেত্রে কত হবে? অবশ্যই 24 নিউটন হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে সে 8 নিউটন করে বেশি বল প্রয়োগ করতেছে, তাই না? 8 থেকে 16, 16 থেকে 24, মানে প্রতি ক্ষেত্রে সে 8 নিউটন করে বল প্রয়োগ করতেছে। তো এই প্রতি ক্ষেত্রে যে 8 8 8 8 আসতেছে, তার মানে 8 হচ্ছে আমাদের একটা ধ্রুবক, আর যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কে দ্বারা। সো কে হচ্ছে আমাদের এখানে স্প্রিং ধ্রুবক। তাহলে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে ইপি বা পোটেনশিয়াল এনার্জি, তো এখানেও আমরা তাহলে ডাব্লিউ সমান এমজিএইচ না লিখে ইপি সমান এমজিএইচ লিখবো, মানে পোটেনশিয়াল এনার্জি সমান এমজিএইচ। সো আমাদের ইপি সমান তাহলে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। এটা কিসের ক্ষেত্রে? স্প্রিং এর ক্ষেত্রে। অর্থাৎ আমাদের স্প্রিং এর ধ্রুবক লাগবে এবং সরি স্প্রিং এর হ্যাঁ আমাদের স্প্রিং ধ্রুবক লাগবে এবং তার সংকুচিত করার মানটুকু লাগবে, তাহলে আমরা এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বের করতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিভব শক্তি নিয়ে আলোচনা। এখন এখন আমরা যে মেইন জিনিসটা জানবো সেটা হচ্ছে এই দুইটা যারা ক্লিয়ার হয়েছে তারা কিন্তু এই শক্তির নিত্যতাও পারবে। ওকে ভাইয়া, সো এখন আমরা আলোচনা করব হচ্ছে শক্তির নিত্যতা অথবা শক্তির সংরক্ষণশীলতা, এই বিষয়টা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকেই কিন্তু তোমার সিকিউ আসবে, আর এই বিষয়টাই কিন্তু অনেকেই বুঝতে পারে না। সো শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা এই বিষয়টা, সেই বিষয়টা কি সেটা জানার আগে তোমাদেরকে আমি আবারও এই জিনিসটা স্মরণ করে দিতে চাই যে আমাদের যে ই কে বা কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কি হাফ এমভি স্কোয়ার এর সূত্র, আর হচ্ছে ইপি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি এর হচ্ছে কি এম জি এইচ। ওকে, আচ্ছা। এখন তার মানে আমাদের এই বিভব শক্তি হচ্ছে হাইট যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, হাইট যত নিচে আসবে বা কমবে তত বিভব শক্তির মানও কমবে। আচ্ছা, এখন তোমাকে আমি বিষয়টা একটু বোঝাই শক্তির নিত্যতা কি। অর্থাৎ শক্তির নিত্যতা বলতে বোঝায় শক্তির কোনো ধ্বংস নেই, তোমার মোট শক্তি একই থাকবে, জাস্ট শক্তির রূপান্তর হবে। সাপোজ 10 আর 5 যোগ করলেও 15, আবার কি যদি 9 আর 6 যোগ করো তবুও 15, আবার যদি 8 আর 7 যোগ করো তবুও 15। ব্যাপারটা হচ্ছে এই রকম। সাপোজ এইটা হচ্ছে আমাদের ভূমি, ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি। এখন এই ভূমি থেকে আমি এইভাবে একটা কি দিলাম, জাস্ট লম্ব দিলাম, তাহলে এটা উপর নিচ বোঝাচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা। এখন দেখো, সো এখানে আমি নাম দিলাম এ এবং এইখানে আমি নাম দিলাম বি। সো এই এ বি এর যে উচ্চতা, এই এ বি এর উচ্চতা আমি ধরে নিলাম হচ্ছে ভাইয়া 40 মিটার। আচ্ছা, এখন আমি কি করলাম, এইখানে একটা বিন্দু কল্পনা করলাম। ওকে, সো এই 40 মিটার মধ্যে এখানে আমি নাম দিলাম হচ্ছে সি। আচ্ছা, সো এই এ থেকে সি এইটুকুর মান আমি দিয়ে দিলাম হচ্ছে 35 না, আমি দিয়ে দিলাম হচ্ছে 25 মিটার। আর বাকি থাকলো কতটুকু? 15। তাহলে সরি আমি এটাই দিয়ে দেব 15 মিটার। অর্থাৎ এ থেকে সি এটা হচ্ছে আমাদের 15 মিটার, আর সি থেকে বি বা বি থেকে সি হচ্ছে আমাদের কত থাকে? 25 মিটার। ওকে, তাহলে এই দুইটা যোগ করলে আমরা টোটাল 40 মিটার দূরত্ব পাবো বা উচ্চতা পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো বিষয়টা আমি একটু বোঝাই। যখন আমাদের মাটিতে ছিল তখন কিন্তু এর গতিশক্তি আছে পুরো, বাট বিভব শক্তি নেই। সো যখন আমরা একে কি করব, উপরে তুলবো, সো উপরে তোলার ক্ষেত্রে কি হবে, তার বিভব শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। সাপোজ আমি ধরে নিচ্ছি এই অবস্থানে তার বিভব শক্তি 50। এখন লক্ষ্য করো, যখন তার এই অবস্থানে বিভব শক্তি 50, তার কিন্তু গতি শক্তি 0, কারণ সে এখানে স্থির আছে। জাস্ট তার বিভব শক্তিটা এখানে কার্যকর। তাহলে তার 0 মিলিত হয়ে 50ই থাকবে, অর্থাৎ এখানে তার মোট শক্তি হচ্ছে 50। এবার একটু লক্ষ্য করো, যখন সে কি করবে, এই বিভব যখন তাকে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু সে একটু নিচে পড়বে, আর যখনই নিচে পড়বে তার হাইট কিন্তু কমবে। আচ্ছা, দেখা গেল তখন হাইট যেহেতু কমবে তাহলে তার কি হবে, বিভব শক্তিও কমবে। তাহলে 50 থেকে যখন সে নিচে নামবে, নিচে নামতে শুরু করবে, তো 50 থেকে তার হয়ে গেল 49। বাট আমাদের এইটা কিন্তু আবার হয়ে গেল গতিশীল, সে এখানে স্থির ছিল বাট যেহেতু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন গতিশীল হয়েছে, তার মানে তার এখন গতি শক্তি পাওয়া সম্ভব। তো তার গতি শক্তি এখন হয়ে গেল হচ্ছে 1।
তার মানে তার এখন বিভব শক্তি 49, গতিশক্তি 1, এই দুইটা মিলেও এই 50ই থাকবে। ঠিক একইভাবে একটু পর অর্থাৎ পরবর্তীতে কি হবে, সাপোজ এটা আমাদের 49 থেকে বিভব শক্তি নেমে এলো 48-এ, আর গতিশক্তি 1 থেকে নেমে মানে বেড়ে গিয়ে হলো 2, তাহলে 48 আর 2 এ 50, অর্থাৎ তার মোট শক্তি কিন্তু একই থাকতেছে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যত উপরে তুলবা তার বিভব শক্তি তত বাড়বে, আর যখন একটু এইরকম উপর থেকে ছেড়ে দিবা তখন বিভব শক্তি কমবে কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে। বিভব শক্তি কমতেছে কমতেছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কমতেছে কমতেছে বিভব শক্তি, আর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে এসে কি হবে, গতিশক্তিটা সর্বোচ্চ হবে অর্থাৎ 50 হয়ে যাবে, আর বিভব শক্তিটা 0 হয়ে যাবে, তাহলে 50 আর 0 আবারও 50। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এই জিনিসটা যারা বুঝতে পারছো তারা পারবা। এখন শক্তির নিত্যতা কি? সো শক্তির নিত্যতা হচ্ছে ঠিক এই রকম জিনিসই। আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমাদের এই যে সূত্র দুইটা আছে না, এই দুইটা একটু মুখস্থ করো, বা এই দুইটা দিয়ে এখন আমরা করব। আচ্ছা, তোমাকে বলা হলো যে এ বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি সমান, অর্থাৎ এ বিন্দুতে যদি মোট শক্তি হয় 50, সি বিন্দুতেও মোট শক্তি 50, এইটা তোমাকে প্রমাণ করতে বলবে। তাহলে কিভাবে করবা সেইটা দেখো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আগে এ বিন্দুতে এই বস্তুটার মোট শক্তি বের করব। মোট শক্তি বলতে বোঝায় বিভব শক্তি প্লাস হচ্ছে কি গতি শক্তি। তাহলে একটু লক্ষ্য করো, এ বিন্দুতে আমাদের এটার বিভব শক্তি কত বলতো? বিভব শক্তি হচ্ছে আমাদের mgh। তাহলে এখানে আমাদের এই বস্তুর একটা ভর ধরে নেই, আমি 4 কেজি ধরে নিলাম। তাহলে আমাদের এইখানে এই বস্তুটার বিভব শক্তি কত বলতো? mgh, অর্থাৎ ইপি সমান হচ্ছে আমাদের mgh। তাহলে এম এর মান হচ্ছে 4, জি এর মান সবাই জানো 9.8, আর এইচ এর মান উচ্চতা কত বলতো? এ বিন্দুতে উচ্চতা কত? এ বিন্দুতে কিন্তু উচ্চতা 40 মিটার। অলওয়েজ মনে রাখবা, বিভব শক্তির ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা এইটা কাউন্ট করতে হয়। আবারও বলতেছি, বিভব শক্তির ক্ষেত্রে এই যে হাইটের মানটা ভূপৃষ্ঠ থেকে সে কত দূর উপরে আছে এইটা কাউন্ট করতে হয়। তাহলে এখানে তার উচ্চতা হচ্ছে কত ভাইয়া? 40 মিটার। 40 মিটার। জিনিসটা কি ধরতে পারছো? আশা করি পারছো। আচ্ছা, তাহলে তার আমাদের বিভব শক্তি টোটাল কত হলো আমরা একটু ক্যালকুলেট করি। 4 ইন্টু হচ্ছে আমাদের 9.8 ইন্টু হচ্ছে 40, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 1568 জুল। এটা কি? এটা হচ্ছে তার বিভব শক্তি। তাহলে এই এ বিন্দুতেই এখন তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে আমাদের ই কে সমান হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো, হাফ হাফ এম এর মান কত? 4 কেজি, আর ভি ভি মানে শেষ বেগ। এখন ভাইয়া তাকে যখন এখান থেকে এখানে নিয়ে গিয়ে স্থির করা হয়েছে, তার কি কোনো বেগ আছে? বেগ তো নাই, তার বেগ তো শূন্য, অর্থাৎ শেষ বেগ শূন্য। তাহলে শূন্যের উপর স্কয়ার দিলে শূন্য, এই শূন্য দ্বারা সবকিছু গুণ করলে শূন্য। তার মানে এই এ বিন্দুতে মোট শক্তি কত? বিভব শক্তি 1568, আর গতি শক্তি শূন্য, তাহলে 1568 যোগ শূন্য সমান 1568 জুলি পাবো। তার মানে এ বিন্দুতে আমাদের মোট শক্তি হচ্ছে 1568 জুল। এখন তোমাকে প্রমাণ করতে বলছে এই সি বিন্দুতেও দেখবা এই 1568 জুলে তোমার কি হবে? মোট শক্তি হবে। এটাই হচ্ছে শক্তি নিত্যতা। আচ্ছা, কিভাবে হয় সেটা এখন আমরা দেখি। আচ্ছা, সি বিন্দুতে এখন আমরা কি বের করব? আমাদের বিভব শক্তি বের করব এবং গতি শক্তি বের করব। সো বিভব শক্তি আমাদের ইপি সমান হচ্ছে mgh। এখন দেখো, এম অর্থাৎ বস্তুর ভর, সে এখান থেকে এখানে যেখানেই যাক তার কিন্তু ভর একই থাকবে। সে মঙ্গল গ্রহে যাক অথবা যেটাই যাক, তার ভর একই থাকবে। তাহলে এম হচ্ছে 4 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ এখন কোনটা বলো তো? এইচ কিন্তু তুমি কোনটা ধরবা না, এ পর্যন্ত ধরবা না, এখন কিন্তু সি বিন্দুতে ধরছো। তার মানে ভূপৃষ্ঠ থেকে সি বিন্দু 25 মিটার ধরতে হবে। আবার অনেকেই এইখানে এই 15 মিটার ধরে, অর্থাৎ এইটুকু ধরে। অলওয়েজ মনে রাখবা যে আমাদের এই বিভব শক্তির ক্ষেত্রে সব সময় অল টাইম আমাদের মাটি থেকে বা ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা এইটাকে কাউন্ট করতে হয়, ভূপৃষ্ঠ থেকে। তাহলে এই সিবি কে কাউন্ট বা বিসি কে কাউন্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে আমরা এখন এখানে বিভব শক্তি কত পাচ্ছি একটু লক্ষ্য করো। 4 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 25। সো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 980 জুল। এখন আমরা এইখানে আবার গতিশক্তি কত পাচ্ছি? সো গতিশক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ই কে দ্বারা। সো ই কে সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার।
ওকে, আচ্ছা এখন একটু লক্ষ্য করো তো, আমরা হাফ লিখলাম। সো এম এর মান কত? এম এর মান হচ্ছে 4। আর ভি, ভি মানে শেষ বেগ, অর্থাৎ শেষ বেগ কোনটা? এই যে সে কিন্তু এখান থেকে পড়া শুরু করে এখানে আসছে, অর্থাৎ শেষ বেগ হচ্ছে আমাদের এইটা। এখন এইখানে তার বেগ কত, শেষ বেগ কত, সেটা কিভাবে বের করবা? ওই যে আমরা সূত্র জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন লক্ষ্য করে এই যে ইউ, অর্থাৎ আদি বেগ তার ছিল 0, তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে, কিন্তু ভাইয়া এইখানে তোমার যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as লেখা যাবে না, যেহেতু উপর থেকে নিচে হয়েছে। তাহলে 2a এর জায়গায় লিখতে হবে জি, এস এর জায়গায় লিখতে হবে এইচ। তাহলে এখন 2g এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ কোনটা ধরবা? যেহেতু এখান থেকে এখান পর্যন্ত সে অতিক্রম করছে, তাহলে এইচ হচ্ছে আমাদের এখানে 15 মিটার। ওকে, তাহলে 15 মিটার। তো এখন তুমি তাহলে এখানে তুমি ভি স্কোয়ারের মান কত পাচ্ছ? দেখো তুমি ক্যালকুলেট করো, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের 15, তাহলে আমি ভি স্কোয়ারের মান পাচ্ছি 294, অর্থাৎ ভি স্কোয়ারের জায়গায় 294 লিখে দেবো। এখন তুমি এই তিনটা গুণ করে আমরা কি করব? আমরা হচ্ছে কে অর্থাৎ আমাদের যে গতিশক্তি এটার মান বের করবো। সো গতিশক্তি কে সমান তাহলে কত হচ্ছে? দেখো হাফ মানে কি 0.5, সো ইন্টু হচ্ছে আমাদের 4। ওকে, ইন্টু হচ্ছে কত? 294, তাহলে আমাদের কত আসতেছে? 588 জুল। এখন দেখো তাহলে মোট শক্তি কত? এই যে আমাদের বিভব শক্তি প্লাস গতি শক্তি, তাহলে বিভব হচ্ছে 980 প্লাস আমাদের হচ্ছে কি, এটা কিন্তু জুল হবে। এটা হচ্ছে আমাদের গতিশক্তি হচ্ছে 588 জুল। এখন এই দুইটা যোগ করো, 588 যোগ হচ্ছে কত? 980। তাহলে আমরা পাচ্ছি কত বলো? 1568 জুল। এখন লক্ষ্য করো ভাইয়া, আমাদের এ অবস্থানে মোট শক্তি কত ছিল? 1568 জুল। সি অবস্থানেও মোট শক্তি 1568 জুল, একই। শুধু কি হয়েছে? শুধু বিভব শক্তি কমছে, গতিশক্তি বাড়ছে, বাট কমা বাড়া দুইটা যোগ হয়ে ওই একই হয়েছে, অর্থাৎ শক্তি কিন্তু সেম আছে, শক্তির কিন্তু কোনো প্রকার অপচয় হয়নি। তাহলে এটাই হচ্ছে শক্তির নিত্যতা। এখন তুমি একটু খেয়াল করবা, তুমি যদি এইখানেও বিন্দু ধরো, দেখবা এই বিন্দুতেও তার মোট শক্তি এত, এই বিন্দুতে অর্থাৎ এইখানেও তার মোট শক্তি এই 1568 জুল, একই। ওকে, সো আমরা এই বিন্দুতে একটু ধরে দেখি। সো এই বিন্দুতে আমাদের কে কত হবে? কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যে এখানে কিন্তু আমাদের গতিশক্তিটা সর্বোচ্চ হবে। ওকে, সো শেষ বেগ এখানে আমাদের কত হচ্ছে একটু সেইটা লক্ষ্য করতে হবে। সো হাফ ইন্টু এম এর মান কত হবে? অবশ্যই 4 কেজি যেহেতু। আর ভি স্কোয়ার সমান আমরা জানি কি, আমরা একটু করি, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh লিখতে হবে যেহেতু উপর থেকে নিস। তাহলে ইউ এর মান কিন্তু এখানে তোমার 0 ছিল, তাহলে এটা 0 হয়ে যাবে। 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কিন্তু আবারও 40 মিটার ধরতে হবে, কারণ এখান থেকে এখান পর্যন্ত 40। তাহলে তুমি পুরোটা ধরো, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 40, তাহলে তুমি পাচ্ছ কত বলো? এখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে কত? সমান 784। তাহলে তুমি এখানে ইকে এর মান বের করো, 4 ইন্টু 784, তাহলে ইকে এর মান টোটাল কত আসতেছে? 0.5 ইন্টু 4 ইন্টু হচ্ছে আমাদের 784, তাহলে দেখো 1568 জুল আসতেছে, 1568 জুল। অর্থাৎ আমাদের এই বিন্দুতেও মোট শক্তি 1568 হবে। এখন বলবা যে ইপি এর মান বের করলে না, সো এখানে ইপি এর মান 0 হবে, কারণ একটু লক্ষ্য করো এম জি এইচ, সো এইচ কি হাইট, তো হাইট আমরা কি ধরবো ইপি এর ক্ষেত্রে বা বিভব শক্তির ক্ষেত্রে? এই আমাদেরকে ভূপৃষ্ঠ থেকে ধরতে হয়, আমি বলেছি এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। সো ভূপৃষ্ঠ থেকে কোথায় ধরবো? এখানেই তো এখন বস্তু আছে, তার মানে এখানে এইচ এর মান 0 হবে। সো 0 হলে এম জি সব সহ 0 হবে, অর্থাৎ এখানে ইপি এর মান 0 হবে। তাহলে 0 আর এই 1568 যোগ করলে 1568 পাবো। এক কথায় তুমি প্রত্যেকটা বিন্দুতেই এই একই কাজ পাবে, অর্থাৎ এই একই শক্তি একই পাবে। এটাই হচ্ছে আমাদের শক্তির নিত্যতা। তো এই প্রশ্নটা কিন্তু বারবার আসবেই তোমাদের পরীক্ষায়। সো যদি না বুঝতে পারো ক্লাসটা একটু ব্যাক করে আবারও দেখে নিবা। সো দেখা হচ্ছে। আর হচ্ছে এখানে আমাদের তোমাদের যে বিষয়গুলো ছিল, আরও কিন্তু কিছু বিষয় আছে, আমরা কিন্তু মেইন বিষয়গুলো জেনে ফেলছি। সো আজকের ক্লাসটা ইতিমধ্যে অনেক বড় হয়েছে, সো আজকে আর বাড়ানো সম্ভব নয়। এর পরবর্তী ক্লাসে আমরা এই ছোটোখাটো বিষয়গুলো জানবো, পাশাপাশি এখানে একটা বড় জিনিস আছে, এই জিনিসটা একটু ভালোভাবে জানবো, তাহলেই আমাদের শেষ হয়ে যাবে। সো পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই আপলোড হবে। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ,
সবেরই লিঙ্ক দেওয়া থাকবে, পাশাপাশি ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে। তোমার যা যা করা দরকার তুমি তাই করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।